নতুন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ শপথ আজ। শিক্ষার্থীদের বিক্ষোভের তোড়ে ওবায়দুল হাসান ও আপিল বিভাগের ৫ বিচারপতির পদত্যাগ। ঘরে ঘরে পীরগঞ্জের সাইদের মতো বীজ জন্মালে সোনার বাংলা করতে সময় লাগবে না, রংপুরে বললেন ডক্টর ইউনূস। পরিবারের সাথে সাক্ষাৎ। আন্দোলনে গণহত্যার নিরপেক্ষ তদন্ত চেয়ে জাতিসংঘ প্রধান উপদেষ্টাকে চিঠি দেবে বিএনপি, জানালেন মির্জা ফখরুল। আমিরাতে গ্রেফতারকৃতদের মুক্তি দাবি। খালেদা জিয়াকে আরো আগেই মুক্তি দেওয়া উচিত ছিল, শেখ হাসিনা পদত্যাগ করেননি, বিদেশি গণমাধ্যমকে বলেছেন সজীব ওয়াজেদ জয়। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নতুন প্রধান বিচারপতি করা হয়েছে সৈয়দ রেফাত আহমেদকে। বাংলাদেশের 25তম প্রধান বিচারপতি হলেন তিনি। দেশবরেণ্য আইনজীবী প্রয়াত ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদ ও জাতীয় অধ্যাপক সুফিয়া আহমেদের সন্তান। শনিবার রাতে প্রধান বিচারপতি হিসেবে তাকে নিয়োগ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, সংবিধানের 95-এর 1 অনুচ্ছেদে দেওয়া ক্ষমতা বলে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন হাইকোর্টের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন। এই নিয়োগ শপথের তারিখ থেকে কার্যকর হবে। আজ প্রধান বিচারপতি হিসেবে তিনি শপথ নেবেন। দুপুর 12টায় রাষ্ট্রপতি তাকে শপথ পড়াবেন। সৈয়দ রেফাত আহমেদ 2003 সালে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান। 2005 সালে হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে তার নিয়োগ স্থায়ী হয়। এর আগে শিক্ষার্থীদের আন্দোলনের তোড়ে গতকাল পদত্যাগ করেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সহ আপিল বিভাগের 6 বিচারপতি। অন্তর্বর্তীকালীন সরকারকে আইনি জটিলতায় ফেলতে নীরবে ফুল কোর্ট মিটিং ডাকার খবরে শিক্ষার্থীদের ক্ষোভের জেরে সরে যেতে বাধ্য হন তারা। রিপোর্ট শুভ মাহফুজের। শিক্ষার্থীদের কাছে তথ্য আসে, পদত্যাগের আগে অন্তর্বর্তীকালীন সরকারকে আইনি জটিলতা ফেলতে নীরবে ফুলকোর্ট মিটিং ডাকেন ওবায়দুল হাসান, যা মোকাবেলায় আরও তেজি হয়ে রাজপথে নামে রাষ্ট্র সংস্কারের দায়িত্ব নেয়া শিক্ষার্থীরা। বিভিন্ন জায়গা থেকে জড়ো হতে থাকে কার্জন হল এলাকায়। স্লোগানে স্লোগানে তাদের মিছিল এগোতে থাকে সুপ্রিম কোর্টের দিকে। প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের 6 বিচারপতির পদত্যাগের দাবিতে সকাল 10:30টার দিকে তারা খণ্ড খণ্ড মিছিল নিয়ে মুহূর্তেই ঘেরাও করে সুপ্রিম কোর্ট এলাকা। তিনি মনে হয় অভিমান করেছেন হাসিনার মতো পদত্যাগ করবে না, হাসিনার মতো পরিণতি হবে এখন মনে হয় বুঝতে পেরেছেন। আপিল বিভাগের 6 জন সহ 7 জনের পদত্যাগ নিশ্চিত করেই আমরা রাজপথ ছাড়ব। বিভিন্ন জায়গা থেকে তারা চেষ্টা করছে এখনো এই আন্দোলনকে প্রতিহত করার এবং বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের পরিকল্পনা করছে। আমরা রাজপথে থেকে তাদেরকে পরিষ্কারভাবে বলে দিতে চাই, ছাত্র জনতা এখনো ঘরে উঠে যায়নি। রাজপথে রক্ত দিয়েছে পতনের জন্য নয়, তারা রক্ত দিয়েছে এই ফাঁসিবাদী ব্যবস্থার সাথে জড়িত শেখ হাসিনার যত পাঁচটা প্রাণ ছিল সকলের পদত্যাগ নিশ্চিত করার জন্য। শিক্ষার্থীদের দাবির সাথে একাত্মতা জানিয়ে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিক্ষোভ করেন আইনজীবীরাও। আমাদের যে ছাত্র জনগণের গণ অভ্যুত্থান হয়েছে সেটা ইনশাআল্লাহ প্রাথমিক বিজয় হয়েছে। এরপরই দুপুর 12:30টার দিকে পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আমাদের প্রধান বিচারপতি কিছুক্ষণ আগে পদত্যাগ করেছেন। ওনার পদত্যাগ পত্র ইতিমধ্যে আইন মন্ত্রণালয়ে এসে পৌঁছেছে। এটা উপযুক্ত প্রসেসিং এর জন্য আমরা কাল বিলম্ব না করে রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিব এবং আমি আশা করব যে এটা খুব দ্রুত কয়েক ঘন্টার মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন হবে। আপনাদের জন্য আমি আরো জানাচ্ছি যে আমরা শুধুমাত্র প্রধান বিচারপতির পদত্যাগ পত্রই পেয়েছি, অন্যদের ব্যাপারে কোনো আপডেট নাই। আপনারা সবাই শান্ত থাকবেন, দেশের সম্পদ নষ্ট করবেন না। পদত্যাগের বিষয়টি নিশ্চিত হওয়ার পর বেলা 2টার দিকে আনন্দ মিছিল নিয়ে হাইকোর্ট এলাকা ছাড়ে শিক্ষার্থীরা। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। পদত্যাগী প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের 6 বিচারপতির ব্যক্তিগত ও রাজনৈতিক ভূমিকা বরাবরই ছিল প্রশ্নবিদ্ধ। দায়িত্ব পালনের বিভিন্ন সময় তাদের বক্তব্য নিয়ে হয়েছে তীব্র সমালোচনা। তাদের বিচার কার্য নিয়েও ছিল নানা প্রশ্ন। রিপোর্ট রিশান নাসরুল্লাহ।
আমি বিচারপতি যখন একটি শপথ বাক্য পাঠ করি, এই সংবিধানে যা বাইরে যাওয়ার আমার কোনো সুযোগ নেই, এবং আমি প্রায় সময় বলি, বারবারে বলি, সুযোগ পেলেই বলি যে আমরা বাংলাদেশের বিচারপতিরা আমরা হলাম শপথবদ্ধ রাজনীতিবিদ। আপিল বিভাগের দায়িত্ব পালনের ক্ষেত্রে আওয়ামী লীগ সরকারের নির্দেশনা পালন করে রায় দেওয়ার অভিযোগ ছিল বিচারপতিদের বিরুদ্ধে। বিভিন্ন অনুষ্ঠানে রাজনৈতিক বক্তব্য দিয়েছেন কেউ কেউ। যদি মুক্তিযুদ্ধের চেতনা আবহাওয়া আমার মাথার মধ্যে না থাকে, আমার সংবিধান ব্যাখ্যায় ভুল হবে, আমার আইনের ব্যাখ্যায় ভুল হবে, এবং আমাদের বাংলাদেশ সুপ্রিম কোর্ট অনেকবারই এই ভুলটা করেছিল এই প্রেক্ষাপটগুলো বিবেচনায় না নিয়ে। বিচারপতি ওবায়দুল হাসান গেল বছরের সেপ্টেম্বরে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালও দায়িত্ব পালন করেছেন তিনি। কোটা সংস্কার আন্দোলনের সময় শিক্ষার্থীর অবস্থান কর্মসূচি নিয়ে নেতিবাচক মন্তব্য করেন সাবেক প্রধান বিচারপতি। বলেন, রাস্তায় আন্দোলন করে রায় বদল করা যায় না। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরই তার পদত্যাগের দাবি তোলেন শিক্ষার্থীরা। আন্দোলনের মুখে মেয়াদ শেষ হওয়ার আগেই পদ ছাড়লেন আওয়ামী লীগের সময় নিয়োগ পাওয়া প্রধান বিচারপতি এবং আপিল বিভাগের অন্য 5 বিচারপতি। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের রংপুরের গ্রামের বাড়ি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, আজকের বাংলাদেশ আবু সাইদের বাংলাদেশ। বাংলাদেশের ঘরে ঘরে বীর আবু সাইদের জন্ম হলে সোনার বাংলা প্রতিষ্ঠিত হবে। আন্দোলনের সকল হত্যার বিচারের আশ্বাসও দেন প্রধান উপদেষ্টা। আরো জানাচ্ছেন রকুনুজ্জামান। কোটা সংস্কার নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দেশব্যাপী প্রতিবাদের মধ্যে গত 16 জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্কের মোড়ে পুলিশের গুলিতে নিহত হন আবু সাইদ। আবু সাইদের এই আত্মদানের মধ্য দিয়ে সারা দেশে ছাত্র জনতার আন্দোলন উত্তাল রূপ নেয়। পরবর্তীতে ছাত্র জনতার এই আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ত্যাগে বাধ্য হন আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 11টার দিকে ঢাকা থেকে হেলিকপ্টার যোগে রংপুরের পীরগঞ্জে পৌঁছান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। পীরগঞ্জের মদনখালী ইউনিয়নের বাবনপুর গ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের বাসায় আসেন তিনি। বাসার সামনে আবু সাইদের কবর জিয়ারত করে সাইদের বাসায় তার পরিবারের সাথে কথা বলেন প্রধান উপদেষ্টা। আবু সাইদের হত্যাকারীদের বিচারের আশ্বাসও দেন তিনি। জাতীয় পতাকা তুলে দেন আবু সাইদের পরিবারের হাতে। এ সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আবু সাইদের স্বপ্নই ছাত্র জনতার স্বপ্ন, তা বাস্তবায়ন করাই এখন মূল দায়িত্ব। ছবি দেখলে বিশ্বাস করা যায় না যে একটা মানুষ, একটা ছেলে বন্দুকের সামনে হাত উঠাইয়া দাঁড়াইয়া আছে, মারেন, গুলি করছে, একটু টল টল করছে, আবার ধরছে, তারপর আরেক এই সেই লোক। কাজে এটাকে ভোলার শুধু এখানে পীরগঞ্জের বিষয় না, এটা বাংলাদেশের বিষয় না, সারা দুনিয়ার বিষয়। যে কাজটা সে করেছে এটা নিয়ে যুগ যুগান্তরে কবিতা হবে, উপন্যাস হবে, নাটক হবে, মানুষ স্মরণ করবে তাকে। এই সে লোক এখানে শুয়ে আছে আজকে। আমাদের কাজ হলো যে স্বপ্নের পেছনে দাঁড়িয়ে সেই বুক পেতে দিয়েছিল সেই স্বপ্নকে বাস্তবায়ন। এরপর রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এখানে ছাত্র শিক্ষকদের সাথে মতবিনিময়ে ছাত্র তরুণদের স্মরণ করিয়ে দেন এই অর্জন যেন কেউ ব্যর্থ করে দিতে না পারে। বড় জিনিসের মধ্যে থাকবে যে যে অবস্থায় আছে। এই জন্যই আবু সাইদ এত মহান। সে বড় জিনিসের স্বপ্ন দিয়েছে, সেই জন্য বুক পেতে দিয়েছে। মারো, কি করবা? এই স্বপ্ন থেকে বিচ্যুত হয়নি। সে তো পালিয়ে যেতে পারতো, মাফ করে দেয় না আমারে বলতে পারত, বলতে নেই, দাঁড়িয়ে গেছে। তারপরে তোমরা যখন দাঁড়িয়ে গেছো আর দেশ আটকে রাখতে পারেনি। এই দ্বিতীয় বিজয়টা আসলো। সেই জন্য বারে বারে যেটা তোমাদেরকে বলতেছি, যে স্মরণ করাচ্ছি, এবার যেন ব্যর্থ না হয়। কারণ ব্যর্থ করার জন্য বহু লোক দাঁড়িয়ে আছে, বহু লোক। তোমরা জানো তোমাদেরকে ব্যর্থ করে দেওয়ার জন্য। পরে রংপুর মেডিকেলে আন্দোলনে আহত শিক্ষার্থী সহ সাধারণের চিকিৎসার খোঁজ খবর নিতে রংপুর মেডিকেলে যান প্রধান উপদেষ্টা। শেষে সার্কিট হাউসে রংপুরের আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠকের পর বিকেলের দিকে হেলিকপ্টার যোগেই ঢাকায় ফেরেন প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। রকুনুজ্জামান, বাংলাভিশন, রংপুর। সংখ্যালঘুদের ওপর নির্যাতনে বিএনপিকে জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে।
অভিযোগ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। গতকাল বিএনপির গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি জানান, ছাত্র জনতার আন্দোলনে গণহত্যার জন্য নিরপেক্ষ তদন্ত চেয়ে জাতিসংঘ ও প্রধান উপদেষ্টার কাছে চিঠি দেবে বিএনপি। সংযুক্ত আরব আমিরাতে গ্রেফতারকৃতদের মুক্তির জন্য চিঠি দেবে দলটি। জাহাঙ্গীর আকন্দের রিপোর্ট। চলমান পরিস্থিতি নিয়ে রাতে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি। সংবাদ সম্মেলনে সাম্প্রতিক আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সাথে আহতদের সুস্থতা কামনা করেন তিনি। কাজ শুরু করায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সকল উপদেষ্টাকে ধন্যবাদ জানান মির্জা ফখরুল। আমরা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে তারা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে তাদের কাজ শুরু করেছেন। প্রথমে যে কাজগুলো তারা শুরু করেছেন সেই কাজগুলো নিঃসন্দেহে গোটা দেশের জাতির কাছে অনেকটা আপনার আশার সৃষ্টি করছে। বিদেশে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রচার করা হচ্ছে বলে অভিযোগ করেন বিএনপির মহাসচিব। দেশে এবং বিদেশে কিছু কিছু গণমাধ্যমে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বিভ্রান্তিকর আপনার খবর সংবাদ পরিবেশন করা হচ্ছে এবং সেখানে আপনার বিভিন্নভাবে আপনার সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে আক্রমণ, জনগণের আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, এই সমস্ত বিষয়গুলো তুলে ধরছে, যা আমরা মনে করি যে একেবারেই সঠিক নয়। কিছু কিছু জায়গায় কিছু কিছু সমস্যা তৈরি হয়েছে, নিঃসন্দেহে সমস্যাগুলো সম্প্রদায়গত ভাবে নয়, ধর্মীয় ভাবে নয়, এগুলো আপনার রাজনৈতিক ঘটনা ঘটেছে। কোথাও হয়তো দেখা গেছে যে আপনার একজন বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, হামলা হয়েছে, তিনি হয়তো বা আওয়ামী লীগ করেন, সেখানে সেভাবে হয়েছে। এটার সঙ্গে কোন রাজনৈতিক দলের, বিশেষ করে আমাদেরকে জড়িয়ে একটা আপনার অপপ্রচার চালানোর চেষ্টা করা হচ্ছে, এটার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। একই সঙ্গে আমরা স্পষ্টভাবে বলতে চাই যে এই ধরনের কোন ঘটনার সঙ্গে বিএনপি তো জড়িত নয়, বাংলাদেশের কোন সুস্থ স্বাভাবিক রাজনৈতিক দল বা ব্যক্তিও জড়িত থাকতে পারে না। এটা সম্পূর্ণভাবে একটা চক্রান্ত চলছে, যে চক্রান্তে বাংলাদেশের অর্জিত যে আমরা একটা স্বাধীনতাই বলবো নতুন করে আমরা অর্জন করছি, সেটাকে নস্যাৎ করবার একটা চক্রান্ত শুরু হয়েছে। ছাত্র জনতার আন্দোলনে গণহত্যার জন্য জাতিসংঘ সহ বিভিন্ন সংস্থার কাছে বিএনপির পক্ষ থেকে তদন্ত চেয়ে চিঠি দেয়া হবে বলে জানান মির্জা ফখরুল। এই গত আন্দোলনে বিজয়ের পূর্বে সরকার বাহিনী দিয়ে যে নৃশংসভাবে গণহত্যা করা হয়েছে, সেই গণহত্যার ব্যাপারে জাতিসংঘের কাছে আমরা এই বিষয়ে একটা নিরপেক্ষ তদন্ত চেয়ে আমরা চিঠি পাঠাবো। আমরা এটাও সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের প্রধান উপদেষ্টা তাকে আমরা চিঠি দেব। একই সঙ্গে আপনার ইউএই, যেখানে আপনার আমাদের প্রায় 50 জন শ্রমিককে বন্দী করা হয়েছে এই আন্দোলনের সমর্থন দেওয়ার জন্য, আমরা তাদের মুক্তির জন্য আমরা এই সরকারকে উদ্যোগ নেওয়ার জন্য আমরা চিঠি দেব। আমরাও চেষ্টা করব চিঠি দেওয়া। বিভ্রান্তিকর সংবাদ প্রচার থেকে বিরত থাকতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান বিএনপির মহাসচিব। এমন কোন সংবাদ যারা পরিবেশিত না। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত চিকিৎসাধীন ৭৪ জনের মধ্যে ৩৪ জন সুস্থ হয়ে রাজধানীর সিএমএইচ থেকে বাসায় ফিরেছেন বলে নিশ্চিত করেছেন সিএমএইচ এর কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল একেএম মশিউল মুনির। সিএমএইচে চিকিৎসাধীন ৭৪ জনের মধ্যে ৪০ জন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং বাকি ৩৪ জন অসামরিক রোগী রয়েছেন বলে জানান তিনি। দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতাল থেকে সিএমএইচে রেফার্ডকৃত সকল রোগীকে সর্বোচ্চ চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে বলেও জানান ব্রিগেডিয়ার জেনারেল একেএম মশিউল মুনির। এ সময় জানানো হয়, এসব রোগীর মধ্যে ১৭ জনের জটিল অস্ত্রোপচার এবং অন্যদের জরুরি জীবন রক্ষাকারী চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। এ সময় জানানো হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত সামরিক, বেসামরিক এবং অসামরিক রোগীদের চিকিৎসা সেবায় একটি বিশেষায়িত চিকিৎসক দল সেবা প্রদান করছে। বিশেষজ্ঞ চিকিৎসক দল তৈরি করা আছে এবং তারা 3 শিফটে বিভিন্ন সময় অনেক গভীর রাত পর্যন্ত বিভিন্ন আহত এবং রোগীদের চিকিৎসা প্রদান করেছেন। আমরা এখন পর্যন্ত সর্বমোট ৭৪ জন রোগীর চিকিৎসা প্রদান করেছি। তার ভিতরে ৪০ জন হচ্ছেন বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং বাকি ৩৪ জন হচ্ছেন অসামরিক ব্যক্তিবর্গ। এর ভিতরে 8 বছরের বাচ্চা থেকে বয়স্ক অনেক ৬০-৬৫ বছর বয়স্ক পর্যন্ত রোগী আছেন।
দেশের অন্যান্য জায়গার মতো চট্টগ্রামেও সেনাবাহিনীর সর্বাত্মক সহযোগিতায় থানায় ফিরতে শুরু করেছে পুলিশ সদস্যরা। ৩৩ থানার মধ্যে ১৮ থানায় সীমিত পরিসরে শুরু হয়েছে কার্যক্রম। আগের ভুল শুধরে পুলিশ বাহিনী এখন জনবান্ধব হবে বলে আশা সুশীল সমাজের। চট্টগ্রাম থেকে নাসিরউদ্দিনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সাইফুল ইসলাম। সাম্প্রতিক ছাত্র জনতার গণ আন্দোলনে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে চট্টগ্রামের কিছু থানা। এতে বিঘ্নিত হচ্ছে পুলিশের কার্যক্রম। থানায় স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। চট্টগ্রামের প্রত্যেকটি থানায় অবস্থান নিয়ে থানা রক্ষা, অস্ত্র গুলি সংরক্ষণ এবং সর্বোপরি জানমালের নিরাপত্তায় দিনরাত কাজ করছে তারা। সেনাবাহিনীর কর্মকাণ্ডে আস্থা ফিরে আসছে পুলিশ ও জনগণের মাঝে। কাজে যোগ দেওয়ার অনুপ্রেরণা পাচ্ছেন পুলিশ সদস্যরা। বাংলাদেশ সেনাবাহিনী আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করেছে, বিশেষ করে আমাদের থানা রক্ষার ক্ষেত্রে, আমাদের অস্ত্রগুলি এগুলো সংরক্ষণের ক্ষেত্রে এবং যে জনগণের জানমাল নিরাপত্তার ক্ষেত্রে সহযোগিতা আমাদেরকে করেছে, এখনও করে যাচ্ছেন এবং তারা নিরাপত্তার কাজে আমাদের এখানে নিয়োজিত রয়েছেন এবং ওনারা আমাদেরকে সার্বিক সহযোগিতা এবং অভয় দিয়ে আবার কাজে যোগদানের বিষয়ে অনুপ্রেরণা দিচ্ছেন। আমাদের থানার যে অভ্যন্তরীণ যে কার্যক্রম, জনগণকে সেবা দেওয়া, ডিডি বা মামলা, এই ধরনের কার্যক্রম আমাদের অব্যাহত আছে। আমাদের পুলিশ সদস্যরা এই ধরনের কার্যক্রম করছে। সবার মাঝে তৈরি হওয়া অস্বস্তি বা শঙ্কা কাটাতে প্রশাসন, পুলিশ ও নাগরিক সমাজকে নিয়ে করা হচ্ছে সমন্বয় সভা। সচেতনরা বলছেন, সেনাবাহিনী পুলিশের নিরাপত্তার দায়িত্ব নেওয়ার পর তাদের উচিত কর্মস্থলে যোগ দেয়া। মানুষ হয়রানির সম্মুখীন হওয়ার ফলশ্রুতিতে মানুষের একটা বিক্ষুব্ধতা ছিল, একটা বিভিন্ন দুঃখজনক ঘটনা ঘটেছে, কারো প্রাণহানি হয়েছে, থানা জ্বালিয়ে দিয়েছে। কিন্তু যখন থেকে সশস্ত্র বাহিনী এই পুলিশের নিরাপত্তার দায়িত্ব নিয়েছে, তাদের উচিত ছিল সাথে সাথে আসা, তাদেরকে জানিয়ে আসা। তারা তো স্কট করে থানাকেও নিরাপত্তা দিচ্ছে, পুলিশকেও নিরাপত্তা দিচ্ছে। পুলিশ বাহিনী আগের ধ্যান ধারণা বাদ দিয়ে অভ্যাস স্বভাব বদলিয়ে নতুন করে তাদেরকে দেশপ্রেমিক নাগরিক হয়ে, জনগণের বন্ধু হয়ে তাদের উচিত যত দ্রুত সম্ভব তাদের কর্মে যোগ দেয়া। চট্টগ্রামের থানা পুলিশ ছাড়াও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা, কালুরঘাট বেতার কেন্দ্র, কেইপিজেড, কাপকো, সিইউএফএল, ইস্টার্ন রিফাইনারি লিমিটেড, জ্বালানি তেল স্থাপনাসমূহের নিরাপত্তা দিচ্ছে সেনাবাহিনী। বাংলা ভিশন নিউজ ডেস্ক। বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি আরও আগেই দেয়া উচিত ছিল। ক্ষমতাচ্যুত হওয়ার পর এমন উপলব্ধি শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের। তিনি বলেন, ছাত্রদের আন্দোলনের সময় দলের কিছু নেতাকর্মী ও পুলিশের অতি উৎসাহীরা বাড়াবাড়ি করেছে। তবে সরকার সেই ভুল সংশোধনের চেষ্টা করেছিল বলেও দাবি করেন তিনি। সজীব ওয়াজেদ জয়ের এমন কিছু বক্তব্য নিয়ে মিরাজ হোসেন গাজীর রিপোর্ট। ছাত্র নাগরিকদের অভ্যুত্থানের জেরে ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। দেশ ত্যাগের পর আশ্রয় নেন নয়াদিল্লির কাছে গাজিয়াবাদের হিন্ডল বিমান ঘাঁটিতে। সবশেষ তথ্য মতে ওই বিমান ঘাঁটির গোপন সেফ হাউসে রাখা হয়েছে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাকে। মা ক্ষমতাচ্যুত হওয়ার পর বিভিন্ন সংবাদ মাধ্যমে এক এক সময় এক এক কথা বলছেন শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়। ঠিক আছে, শেখ হাসিনার পর আপনাদের কি হবে সেটা আমারও চিন্তার বিষয় না, আমার পরিবারের আর চিন্তার বিষয় না, আপনারা বুঝবেন। বলেছিলাম যে আমার পরিবার আর রাজনীতি করবে না, তবে আমাদের নেতাকর্মীর উপর যেভাবে হামলা হচ্ছে, এই পরিস্থিতিতে আমরা হাল ছেড়ে দিতে পারি না। দেশের এই পরিস্থিতিতে শুরুতে এমন মন্তব্য করলেও ভারতের সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ওটা ছিল অভিমানী বক্তব্য। হ্যাঁ, সেটা আমরা সবাই অভিমান করেছিলাম। তবে পরের দিন যখন দেখি যে আমাদের নেতাকর্মীদেরকে হত্যা করা হচ্ছে, তখন আমরা বললাম যে আমাদের নেতাকর্মীদেরকে ছেড়ে দেওয়া যাবে না, তাদেরকে অর্গানাইজ করতে হবে। জয় স্বীকার করেন, আওয়ামী লীগ সরকারের আমলে অনেক বিষয়ে ভুল হয়েছে। সে কেউ যদি মিলিটেন্ট হয়, তার বিচার করে তাকে জেলে দেওয়া উচিত। তাকে যদি ফাঁসিও দিতে হয়, আইনগতভাবে বিচার করে তাকে সাজা দিতে হবে। গ্রেফতার করে রাখা উচিত হয় না, এটা ঠিক না কোনো গণতান্ত্রিক দলে সমাজে। এটা আমাদের ন্যাশনাল সিকিউরিটি সিস্টেমে কেউ যদি এটা করে থাকে, এটা একটা ভুল হয়েছে। তিনি বলেন, সাম্প্রতিক ছাত্র বিক্ষোভের সময় আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের কেউ বাড়াবাড়ি করেছেন, সেটা ভুল ছিল বলেও মন্তব্য করেন জয়। বাড়াবাড়ি কিছু লোকজনের হয়েছে, এটা অস্বীকার করা যাবে না। আমি সব সময় এটার বিরুদ্ধে। সমস্যা হয়ে যায় যে সবাই সঙ্গে সঙ্গে দোষ দিয়ে দেয় শেখ হাসিনার সরকারের।
দলটি এত বড়, দেশটি এত বড়, এত মানুষ আছে, মাঝে মধ্যে কিছু কিছু এলিমেন্টস আছে যারা বাড়াবাড়ি করে ফেলায়। তাদেরকে কিন্তু এটা হুকুম দেওয়া হয় না, তারা নিজেদের মতন করে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আটক রাখা সঠিক সিদ্ধান্ত ছিল না বলেও মনে করেন শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়। আমার প্রতিক্রিয়া হচ্ছে যে এটা আসলে আরো আগেই হওয়া উচিত ছিল, কারণ তিনি ওনার কনভিকশন হয়েছেন, তিনি তার সাজা করেছেন। তিনি বয়স্ক একজন মহিলা, ওনাকে আসলে তিনি জেলে ছিলেন না, তিনি গৃহবন্দী ছিলেন। তবে আমার মতে আসলে ওইটা আর প্রয়োজন ছিল না। তো আমি এটা মনে করি এটা সঠিক সিদ্ধান্ত হয়েছে ওনাকে ছেড়ে দেওয়া। বাংলাদেশে ব্যাপক সমালোচিত আইসিটি অ্যাক্টের কিছু ধারা সঠিক ছিল না বলেও জানালেন জয়। তবে পরে বিষয়টি নিজে ঠিক করার জন্য সুপারিশ করেছিলেন বলেও জানালেন সদ্য পতন হওয়া আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। এদিকে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেননি বলে রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে দাবি করেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। নতুন অন্তর্বর্তী সরকারকে আদালতে চ্যালেঞ্জ জানানোর ইঙ্গিতও দিয়েছেন তিনি। শুক্রবার ওয়াশিংটনে রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে জয় দাবি করেন শেখ হাসিনা একটি বিবৃতির মাধ্যমে পদত্যাগপত্র জমা দিতে চেয়েছিলেন, কিন্তু আন্দোলনকারীরা গণভবন লক্ষ্য করে পদযাত্রা শুরু করলে তিনি পদত্যাগ করার সময় পাননি। এমনকি দেশ ছাড়ার আগে গোছানোরও সময় পাননি শেখ হাসিনা। জয় দাবি করেন সাংবিধানিকভাবে তার মা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। গেল 5 আগস্ট শেখ হাসিনা দেশ ত্যাগ করলে আন্দোলনকারীদের দাবি মেনে 6 আগস্ট সংসদ বিলুপ্ত ঘোষণা করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এই সিদ্ধান্তকে আদালতে চ্যালেঞ্জ জানাতে পারে আওয়ামী লীগ, এমন ইঙ্গিত দেন সজীব ওয়াজেদ জয়। আগামী 3 মাসের ভেতর বাংলাদেশে নির্বাচন দেখতে চান জয়। আওয়ামী লীগ সেই নির্বাচনে অংশ নেবে। ক্ষমতায় আসতে না পারলেও বিরোধী দল হিসেবে রাজনীতি চালিয়ে যাবে আওয়ামী লীগ, এমনটিই জানান শেখ হাসিনা পুত্র। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মাকসুদ কামাল সহ এখন পর্যন্ত 9 বিশ্ববিদ্যালয়ের ভিসি পদত্যাগ করেছেন। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের মাধ্যমে পদত্যাগপত্র জমা দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদুদ্দিন আহমেদ পদত্যাগ করেছেন। শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে উপাচার্যের পদত্যাগের বিষয়টি সংবাদ মাধ্যমকে জানানো হয়েছে। পদত্যাগ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোহাম্মদ নুরুল আলম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারও পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন তিনি। ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক শেখ আব্দুস সালাম, প্রো ভিসি অধ্যাপক মাহবুবুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক আলমগীর হোসেন ভুইয়া পদত্যাগ করেছেন। এছাড়া রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ হাসিবুর রশিদ পদত্যাগ করেছেন। দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর এম কামরুজ্জামান, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক মোহাম্মদ শহীদুর রশিদ ভুইয়া, টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফরহাদ হোসেন সহ 6 জন পদত্যাগ করেছেন। কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বলেছেন, মানুষ যেভাবে অবহেলিত হয়েছে, অসম্মানিত হয়েছে, তারই বহিঃপ্রকাশ হচ্ছে আজকের এই ক্ষোভ। এদিকে রাজনীতিতে ইস্তফার ঘোষণা দিয়েছেন তার ভাই আব্দুল লতিফ সিদ্দিকী। শনিবার বিকেলে টাঙ্গাইলের সন্তোষে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত শেষে তিনি আরো বলেন, 71-এ তারা যে বিজয় এনেছিলেন, এবার ছাত্ররা আবার সেই বিজয় এনেছে। এই বিজয়ীদের মানুষের আস্থা অর্জন করতে হবে বলেও তিনি মন্তব্য করেন। কাদের সিদ্দিকী সরকারকে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা দেওয়ার আহ্বান জানান। এ সময় বঙ্গবীর কাদের সিদ্দিকীর বড় ভাই সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী বলেন, আর কোনোদিন রাজনীতির সাথে সম্পৃক্ত হবেন না তিনি। সরকার পরিবর্তনের পর নিয়মতান্ত্রিকভাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে পরিবর্তন চেয়েছেন সাবেক ফুটবলাররা। বিতর্কিত সংগঠকদের বাদ দিয়ে দক্ষ ও প্রকৃত সংগঠকদের দেশের ফুটবলের দায়িত্বে আসার আহ্বান জানিয়েছেন তারা। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর বাফুফে সভাপতি সহ পুরো নির্বাহী কমিটির পদত্যাগ চেয়ে 2 দিন আগে মানববন্ধন করেছে বাংলাদেশ ফুটবল আলট্রাসের ব্যানারে। সেখানে সাবেক ফুটবলার ও তৃণমূল সংগঠকরা কাজী সালাউদ্দিন এবং তারই নির্বাহী কমিটির সদস্যদের পদত্যাগের জন্য 2 দিন সময় বেঁধে দেন। এর মধ্যে সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মুর্শিদি পদত্যাগ করেছেন, কিন্তু সভাপতি কাজী সালাউদ্দিনের কোনো খবর নেই।
সভাপতির পদত্যাগের দাবিতে আজ মার্চ টু বাফুফে কর্মসূচিও ঘোষণা করেছে সংগঠনটি। এদিকে শনিবার সাবেক ফুটবলারদের একটি দল বাফুফে ভবনে যান। বাফুফে ভবনে বর্তমানে নারী ফুটবলারদের ক্যাম্প রয়েছে। নারী ফুটবলাররা সেখানে অবস্থান করেছেন, তাই কেউ যেন কোনো অরাজকতা করতে না পারে সেজন্য ফুটবলাররা সেখানে গিয়েছেন। আলফাজ, নকিব, মাসুদ রানা, গাউস, ইকবাল, জাকির, স্বপন, ওয়ালি, ফয়সাল, এমিলি, মামুনুলরা অক্টোবরে নির্বাচনের মাধ্যমে নিয়মতান্ত্রিকভাবে বাফুফেতে পরিবর্তন চেয়েছেন। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে। নতুন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ শপথ আজ। শিক্ষার্থীদের বিক্ষোভের তোড়ে ওবায়দুল হাসান ও আপিল বিভাগের 5 বিচারপতির পদত্যাগ। ঘরে ঘরে পীরগঞ্জের সাইদের মতো বীর জন্মালে সোনার বাংলা গড়তে সময় লাগবে না, রংপুরে বললেন ডক্টর ইউনূস। পরিবারের সাথে সাক্ষাৎ। আন্দোলনে গণহত্যার নিরপেক্ষ তদন্ত চেয়ে জাতিসংঘ ও প্রধান উপদেষ্টাকে চিঠি দেবে বিএনপি, জানালেন মির্জা ফখরুল। আমিরাতে গ্রেফতারকৃতদের মুক্তি দাবি। খালেদা জিয়াকে আরো আগেই মুক্তি দেওয়া উচিত ছিল, শেখ হাসিনা পদত্যাগ করেননি, বিদেশি গণমাধ্যমকে বলেছেন সজীব ওয়াজেদ জয়। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টার আগে 9টা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ।